আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনী অন্যতম বৃহত্তম। দেশটির সামরিক বাজেটের আকারই প্রায় $1 ট্রিলিয়ন কাছাকাছি। যেখানে ইরানের মোট যে বাৎসরিক তাদের জিডিপির আকার সেটা এখনো মাত্র $375 বিলিয়ন। মানে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটই ইরানের জিডিপি থেকে কয়েক গুণ বড়। ইরানে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে বহু অপশন আছে। বোমারু বিমান আছে, যুদ্ধ বিমান আছে, শত শত যুদ্ধ বিমান রয়েছে, সাবমেরিন থেকে হামলার সক্ষমতা, যুদ্ধ জাহাজ থেকে হামলার সক্ষমতা রয়েছে, বিশ্বব্যাপী প্রভাব এবং নিষেধাজ্ঞার শক্তিশালী অস্ত্র। চারদিক থেকে ইরানকে ঘিরে ফেলা হয়েছে। দুইটি বিমানবাহী রণতরী এসেছে, যেখানে ৮০টির বেশি যুদ্ধ বিমান রেডি টু ফায়ার অবস্থায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অতিরিক্ত যুক্তরাষ্ট্রের আরও ১৫০টি যুদ্ধ বিমান মোতায়েন হয়ে গেছে। বিশাল পরিমাণের শক্তি, অনেকটা বিশ্বযুদ্ধের মতো। এত বিশাল আকারের শক্তি ইরানের দ্বার প্রান্তে এনে ইরানকে হামলার হুমকি দেওয়ার পরও ইরান মাথা নত করছে না। যেখানে রাশিয়া $14 ট্রিলিয়ন একেবারে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে অফার করছে সমঝোতা করার জন্য, সেখানে ইরান সমঝোতা করবে তো দূরের কথা, উল্টো যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকেই বসতে চাচ্ছে না। এই পুরো পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পকে প্রচন্ডভাবে হতাশ করেছে। মধ্যপ্রাচ্যের বিশেষ দূত উইটকফ এবং সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প খুবই আগ্রহের সঙ্গে জানতে চেয়েছেন ইরানের শক্তির মূল উৎস কি, কেন একটি সুপার পাওয়ারকে এসে পাত্তাই দিচ্ছে না। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হাসনাত ভাই, সেই বৈঠকে আপনি কি বসেছিলেন? আপনি কিভাবে জানলেন ডোনাল্ড ট্রাম্প এটা বলেছে? মূল ঘটনা হলো, যেই বৈঠকে উপস্থিত ছিলেন উইটকফ নিজে, তিনি সাক্ষাৎকারে এটা বলেছেন। চলুন ভিডিওটি দেখি। President asked me that this morning, and I don't want to use the word frustrated. It's almost because he understands he's got plenty of alternatives. But it's curious. He's curious as to why they haven't, I don't want to use the word capitulated, but why they haven't capitulated. Why under this sort of pressure, with the amount of sea power, naval power that we have over there, why they haven't come to us and said, we profess that we don't want a weapon, so here's what we're prepared to do, and yet it's hard to sort of get them to that place. আমরা যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার, প্রচুর পরিমাণের অস্ত্র এনেছি, প্রচুর পরিমাণের যুদ্ধ জাহাজ, বোমারু বিমান মজুত করেছি, যুদ্ধ বিমান মজুত করেছি। ইরানে হামলার দ্বার প্রান্তে আমরা। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা ভয়ে এতদিন দেশ ছেড়ে চলে যেত। ইরান কেন আমাদের সঙ্গে আত্মসমর্পণ করছে না? এটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুবই আপসেট। মূল বিষয়টা হলো, ইরান আর মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো যে এক জিনিস নয়, এটা বুঝতেই পারেননি ডোনাল্ড ট্রাম্প। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট জনাব পেজেশকিয়ান তার বক্তব্যে পরিষ্কার করেছেন, বিশ্ব শক্তির কাছে নতি স্বীকার করবে না ইরান। ইরানের যে রাষ্ট্রায়ত্ত স্বার্থ রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, সেখানে কোনো ছাড় দেবে না ইরান এবং কোনো আপোষ হবে না। দেখুন, যে কোনো ধরনের যুদ্ধ শুরু করার পূর্বে যদি শত্রু দেশের মনোবল ভেঙে ফেলানো যায় এবং শত্রু হেরে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তার মনে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তার পরাজয় সুনিশ্চিত। তবে ইরানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এটা পারেনি। তার বিশাল পেশি শক্তি দেখেও ইরানের শক্তিশালী মনোভাবে কোনো ধরনের প্রভাব ফেলেনি। বরঞ্চ তারা আরো ভালোভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে শক্তভাবে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থিতিতে ইরানে বাহির থেকে হামলা করতে না পারলেও যুক্তরাষ্ট্র তার গোয়েন্দা সংস্থা দিয়ে ইন্টারনাল ভাবে ইরানে হামলা শুরু করে দিয়েছে এবং কথিত যে জেনজি বাহিনী রয়েছে, সেই জেনজি বাহিনী দিয়ে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি একেবারে নড়বড়ে করে দেওয়ার জন্য নতুন আন্দোলন শুরু করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। মাত্র কিছুদিন পূর্বেই ইরানের অভ্যন্তরে যে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভে যারা নিহত হয়েছেন তাদের একটি স্মরণ সভা আয়োজন করেছিল তেহরানের বিশ্ববিদ্যালয়। আর সেখান থেকেই কিন্তু তেহরান বিশ্ববিদ্যালয়ের কিছু প্রকৌশলী হঠাৎ করে নতুন এই ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে এবং সেখানে কতিপয় কিছু স্টুডেন্ট এবং তাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক, যারা পরিচয় গোপন করে কিন্তু সেখানে সেই নতুন যে বিক্ষোভ রয়েছে সেখানে অংশগ্রহণ করেছেন। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা তার কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। এবং যদিও এই আন্দোলন এখন পর্যন্ত কোনো বড় ধরনের আন্দোলনের যে আকৃতি সেটা নিতে পারেনি, সাথে সাথে ইরানের যে বাজিজ বাহিনী রয়েছে এটা দমন করেছে, এটা একেবারে ব্যাপক বিস্তৃতি এখনো লাভ পায়নি। তবে থেমে থেমে নতুনভাবে এই আন্দোলন চাঙ্গা করে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে জটিল করা এবং ইরানকে নতুনভাবে চাপ প্রয়োগের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেখুন, যখন আপনি সীমান্ত এলাকায় প্রস্তুতি নেবেন এবং আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আপনার সামরিক বাহিনী ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের উপর মনোযোগ দেবে, ঠিক এমতো পরিস্থিতিতে দেশের পরিস্থিতি যদি এইভাবে খারাপ করা যায় এবং দেশের ভেতর আরেকটি আন্দোলন জোরদার করে দেওয়া যায়, যার নেতৃত্ব দেবে বিদেশি গোয়েন্দা সংস্থা, তাহলে কিন্তু দেশের যে নিরাপত্তা বলয় এবং সামরিক এবং বেসামরিক যেই সকল কাঠামো রয়েছে সেটা ভেঙে পড়ার রিস্ক থাকে। কারণ একবার যদি চেন রিয়াকশনের মাধ্যমে ভেঙে পড়া শুরু হয়, তাহলে সরকারও উৎখাত হয়ে যেতে পারে। কারণ এই ধরনের আন্দোলন দেশে দেশে বহু সরকার উৎখাত করেছে, আর এই টেকনিক যুক্তরাষ্ট্র এইবার ইরানের ক্ষেত্রে ব্যবহার করতে চায়। যদিও এটি একটি পুরানো টেকনিক, কারণ যুক্তরাষ্ট্র বহুবার এটা ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে। তবে যুক্তরাষ্ট্র সরকার উৎখাতের এই ধরনের কৌশলে কখনোই কিন্তু তারা সাফল্য পায়নি, হয়তোবা এইবারও তারা কোনো সাফল্য পাবে না। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে এর জটিলতা বাড়াবে।
যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো সমঝোতা করার জন্য আলোচনায় যুক্ত হয়নি, কারণ যুক্তরাষ্ট্র তার স্বার্থকে কেন্দ্র করে বা যেই শর্ত ৩ বছর পূর্বে দিয়েছিল সেই শর্ত থেকে এক চুলো কোনো ছাড় দেয়নি, যেখানে ইরানও তার স্বার্থকে কেন্দ্র করে কোনো ছাড় দেবে না। সুতরাং আলোচনা বা সমালোচনা যাই হচ্ছে, এই সকল কিছুই আই ওয়াশিং প্রক্রিয়া, মূলত একটা সময় ক্ষেপণ, যাতে যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুতির সময় পায় এবং ইরানের যে মনোযোগ রয়েছে, দৃষ্টি রয়েছে, তা সরিয়ে দিতে পারে। দেখুন, পরিস্থিতি যখন সার্বিকভাবে বিষয়টা পরিষ্কার, তখন ইরান অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যত ধরনের পরমাণু আলোচনা রয়েছে তাই স্থগিত করেছে। পরিষ্কারভাবে ইরানের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের বৈঠক বারবার আয়োজন করে কোনো লাভ নেই। যদি যুক্তরাষ্ট্র তার স্ট্যান্ড থেকে আন্তরিকভাবে সরে আসা বা কোনো ছাড় দেওয়ার যে মনোভাব রয়েছে সেটা তৈরি না করে, ইরান সকল কিছু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানের পরমাণু কর্মসূচি, মিসাইলের রেঞ্জ এবং যে পরিশোধিত ইউরেনিয়াম রয়েছে সেই বিষয়ে কোনো ছাড় হবে না। পরিষ্কারভাবে এটা সংঘাতের ইঙ্গিত এবং ইরান ক্ষেত্রে নিজের সার্বভৌমত্ব এবং নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করে মোকাবেলা করবে। ইরানের যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন জনাব আগারচি, আজ সকালেই এই ইস্যুটিকে কেন্দ্র করে তার স্টেটমেন্ট দিয়ে ইরানের যে অবস্থান রয়েছে সেটা পরিষ্কার করেছে। দেখুন, ইরান যখন তার অবস্থান এইভাবে পরিষ্কার করেছে, তখন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত পাল্টা কোনো রিয়াকশন দেয়নি। যেমনটা হয়ে থাকে এই ধরনের বক্তব্যের পরই কিন্তু হুমকি ধামকি বা নতুন করে নিষেধাজ্ঞা প্রয়োগের যে হাতিয়ার রয়েছে যুক্তরাষ্ট্র ব্যবহার করে। তবে ইরানের এই ধরনের মন্তব্যের পরও এখনো যুক্তরাষ্ট্র একেবারে নীরব, আর এই নীরবতাই কিন্তু বড় ধরনের হামলার ইঙ্গিত দেয়। দেখুন, ইরানে হামলা যুক্তরাষ্ট্রের যত ডিলে হবে ইরানের জন্য তত ভালো। ইরান তত বেশি শক্তি অর্জন করতে পারবে, আর যত ইরান শক্তি অর্জন করবে তত বেশি শক্তিশালীভাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা যাবে। সুতরাং এই যে ডেডলাইন হামলা করার, এটা এখন গলার কাটা হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। কত দ্রুত তারা ইরানকে থামাতে পারে বা কিছু করতে পারে, দেখার বিষয়ে ঝুঁকি নিয়ে তারা আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।